নিউজ 18 প্রাইমে আমি সব্যসাচী আপনাদের সঙ্গে শুরুতেই লেক ভিউ রোডের দিকে নজর রাখবো, কারণ অর্পিতার পার্লারে ইডির হানা এবং সেখানে বেশ কয়েকজনকে আশেপাশে জিজ্ঞাসাবাদও করা হয়। কি আপডেট রয়েছে, পার্লারের ভেতর ঢোকা গেল কিনা জানবো। বিশ্বজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, এই মুহূর্তে বা পার্লারের ভেতরে যে তল্লাশি চালাচ্ছিলেন ইডি আধিকারিকরা, সেই তল্লাশি প্রক্রিয়া এখনো চলছে এবং আমরা দেখছি যে ইডি আধিকারিকরা ভেতরে রয়েছেন এবং এই পার্লারে কিভাবে ট্রানজাকশন হতো, কারা কারা আসতেন, সেই সমস্ত তথ্য যেখানে রয়েছে মোবাইল বা ল্যাপটপ বা কম্পিউটারে, সেই তথ্য তারা সংগ্রহ করছেন। পাশাপাশি যে সমস্ত ফাইল রেজিস্টার রয়েছে সেই সমস্ত বিষয়গুলো যেমন একদিকে তারা খতিয়ে দেখছেন যে এই পার্লারে কারা কারা আসতেন, কাদের যোগ ছিল এই পার্লারের সঙ্গে, এবং অন্যদিকে এই পার্লারে কোনো কিছু লুকিয়ে রাখা হয়েছে না। কারণ যে পরিস্থিতিতে এই তদন্ত অর্থাৎ এসএসসি দুর্নীতি মামলা, সেখানে এই পার্লারকে কোনোভাবে ব্যবহার করা হতো কিনা বা সেই যে দুর্নীতির যে টাকা, সেই টাকা এখানে রাখা হতো কিনা, সেই সমস্ত বিষয়গুলোই খতিয়ে দেখা হচ্ছে। একদিকে যেমন এর তথ্য অনুসন্ধান করছেন ইডির আধিকারিকরা, আইটি এক্সপার্ট তারা রয়েছেন, একজন রয়েছেন, এবং অন্যদিকে এই যে পার্লার তার যে মেটেন্যান্স ফ্লোর এবং বিভিন্ন জায়গায় ওয়ার্ড্রোব রয়েছে, সেইগুলো তারা খুলে খুলে দেখছেন। তার ভেতরে যে ব্যাগ রয়েছে, যে ধরনের জিনিসপত্র রয়েছে, সেগুলো সব খুলে দেখছেন, কোথাও কিছু লুকিয়ে রাখা হয়েছে কিনা। অর্থাৎ একদিকে যে অর্পিতা মুখোপাধ্যায় তার বিভিন্ন ফ্ল্যাটে যেভাবে এই এসএসসি দুর্নীতির নানান তথ্য উঠে এসছে, কিছুক্ষণ আগেই এই মেল প্লেসে আসার আগে, লেক ভিউ রোডের যে মেল প্লেস, সেই মেল প্লেসে আসার আগে এই ইডির আধিকারিকদের এই টিমটি মাদুরদহে গেছিলেন। সেখানে 683 মাদুরদহ অর্থাৎ পূর্বায়ন আবাসন, সেখানে তারা তল্লাশি চালান একটি আবাসনে, সেখানে ফ্ল্যাটে। সেখানেও তারা একটি ডায়েরি এবং বেশ কিছু ফাইল উদ্ধার করেছেন, সেগুলো তারা সংগ্রহ করেছেন এবং সেখান থেকেও বিভিন্ন নথি পাওয়া যাবে বলেই তাদের বিশ্বাস। এবং এই ইডি আধিকারিকরা আবার এসে এখানে প্রথমে তারা এসে তারা তালা বন্ধ দেখে ম্যানেজারকে কল করেছেন এবং ম্যানেজার এসে তালা খুলে দেওয়ার পর তারপর তারা তদন্ত শুরু করেছেন। প্রায় 2টো নাগাদ তারা এখানে আসেন এবং তারপর 3:20 নাগাদ এই পার্লারের দরজা খোলা হয় এবং তারপর তারা ভেতরে গিয়ে এখনো তল্লাশি করছেন। 3:20 থেকে এখনো পর্যন্ত তল্লাশি চালাচ্ছেন এই আধিকারিক। অনেক ধন্যবাদ বিশ্বজিৎ। হ্যাঁ, আসতেন, দু একদিন পরপর আসতেন, 1 ঘন্টা 8 ঘন্টা থাকতেন, চলে যেতেন। হ্যাঁ, খাবার টাবার অর্ডার করতেন, আমরা গিয়ে দিয়ে আসতাম, দেখতেন বিল টিল, ডিসকাউন্ট চাইতেন, ডিসকাউন্টও দিতাম। খাবার বলতে স্যান্ডউইচ, বার্গার, কন্টিনেন্টাল ফুডই আমাদের আছে, কন্টিনেন্টাল ফুডই নিতেন। আর কফি, স্যান্ডউইচটাই বেশি নিতেন, কিংবা আমাদের ব্রেকফাস্ট আছে, ব্রেকফাস্টের অর্ডার প্লাটার আছে, চিকেন স্যান্ডউইচ নিতেন এবং ব্রেকফাস্ট যে প্লাটার আছে প্লাটার নিতেন। নিয়ে এবার নিয়মিত ডিসকাউন্ট ছিল আমাদের, তো ডিসকাউন্টও চাইতেন, তো আমরা ডিসকাউন্টও দিয়ে দিতাম। সে আগে দেখতাম, 1-2 মাস আগে দেখেছি, তারপর আর দেখি না, ওনাকে আসতে আর দেখি না। এটাকে স্টাফ আসতো, বাইক নিয়ে এসে খুলে ওই থাকতো, তারপর চলে যেত। কখন চলে যেত সেটা দেখিনি। না, ফ্ল্যাট তো না, ওই প্রপার্টিটা দোকানটাও না। ব্যাস, হ্যাঁ, এইটুকু। হ্যাঁ, কারা ওর ভেতরে কারা গেছে জানি না, বলতে পারছি না, কিন্তু বাড়িটা তো ওনা না। সেটা না, সেটা আমি বলতে পারছি না অ্যাকচুয়ালি। সেটা আমার ভেতরে না, সে জানি, দোকানটাই জানি, এইটুখানি। হ্যাঁ, এইটুখানি জানি। পাটুলিতে অর্পিতার আরো এক পার্লার, অর্পিতার সেই নেল আর্ট পার্লারেও তল্লাশি ইডির। সেখানে রয়েছে উজ্জ্বল। কি আপডেট রয়েছে সেখান থেকে, পাটুলি থেকে জানবো উজ্জ্বলের কাছ থেকে সরাসরি। উজ্জ্বল, দেখো, তোমাকে সেই ছবিটা আরো একবার দেখানোর চেষ্টা করব। এই সেই ছবি, এখানেই কিন্তু দীর্ঘ সময় ধরে প্রায় 2 ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে এবং তারপর এখনো পর্যন্ত তল্লাশি চলছে। শুধুমাত্র এখানে যে সূত্র খোঁজা হচ্ছে, সেরকমভাবে একই রকমের তোমাকে বলতে পারি যে এখানে যে কম্পিউটার রয়েছে, সেই কম্পিউটারেও কিন্তু প্রত্যেকটা জিনিস খতিয়ে দেখা হচ্ছে, এখান থেকে কোনো সূত্র পাওয়া যায় কিনা সেদিকেই কিন্তু মূলত নজর দেওয়া হচ্ছে। এখানে যারা রয়েছে প্রত্যেকের সঙ্গে কথাবার্তা বলা হচ্ছে এবং এখান থেকেই যে সূত্র বেরোবে, সেই সূত্র কিন্তু সে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন ইডি আধিকারিক। এবং এই বাড়িটার সঙ্গে, এখানে এই পার্লারের সঙ্গে কিভাবে জড়িত, কি এখানে তার সঙ্গে যোগাযোগ রয়েছে, এই প্রত্যেকটা জিনিসই খতিয়ে দেখার চেষ্টা করছে ইডি। ফলত সব মিলিয়ে বলা যেতে পারে যে এইখানে কিন্তু যে নথি পাওয়া যাবে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তথ্য হাতে আসবে বলেই ধারণা ইডি আধিকারিকদের। অনেক ধন্যবাদ উজ্জ্বল। আমি কি করবো, এটা অফলাইন অর্ডার হলে
ল্যান্সডাউনের আবাসনে ইডি, পন্ডিতিয়া ফোর্ট ওয়েসিস আবাসনে ইডি তল্লাশি এবং ব্লক 6 এর একটি ফ্ল্যাটে ইডি তল্লাশির অভিযোগ। ল্যান্সডাউনের আবাসনে বেনামে ফ্ল্যাট নিয়েছেন অর্পিতা। ল্যান্সডাউনের আবাসনে 503 নম্বর ফ্ল্যাটটি অর্পিতার বলে এখনো পর্যন্ত জানা গেছে। ঠিক কি আপডেট রয়েছে ল্যান্সডাউনের এই ফ্ল্যাট নিয়ে আমরা জানার চেষ্টা করব। অনুপ রয়েছেন আমাদের সঙ্গে। অনুপ, দীর্ঘক্ষণ হয়ে গেছে, এখনো পর্যন্ত কোনো তল্লাশি অভিযান চালানো হচ্ছে। দেখানোর চেষ্টা করবো এই যে ব্লক 6 যে ফ্ল্যাট 500 যে ফ্ল্যাট 500 অনুপ শোনা যাচ্ছে? না, অনুপের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা অনুপের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। ল্যান্সডাউনের এই ফ্ল্যাটে সকাল থেকেই তল্লাশি চালায় ইডি আধিকারিকরা এবং বেশ কয়েক ঘন্টা হয়ে গেল ফ্ল্যাটে এখনো পর্যন্ত ইডি আধিকারিকরা রয়েছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে এখানেও তালার জন্য অপেক্ষা করতে হয়, চাবির জন্য অপেক্ষা করতে হয় ইডি আধিকারিকদের। এখান থেকে কি পাওয়া যায় সেটাই এখন দেখার, এবং বেশ কিছু নথি পাওয়া গেছে এখনো পর্যন্ত জানা গিয়েছে। আর কি পাওয়া গিয়েছে জানবো। অনুপকে যোগাযোগ করতে পেরেছি আমরা আবার। অনুপ, তবে 3 ঘন্টা অতিক্রান্ত এখনো পর্যন্ত তল্লাশি অভিযান চলছে ইডির পক্ষ থেকে। যে ব্লক 6 যে 503 নম্বর যে ফ্ল্যাট, মূলত এই ফ্ল্যাটেই এই তল্লাশি অভিযান করা হচ্ছে ইডির পক্ষ থেকে। কেন্দ্রীয় বাহিনী নিয়েছে ঠিক 1টা নাগাদ প্রথমে এই অভিজাত যে আবাসন, সেই আবাসনে কিন্তু এসে পৌঁছয় এবং তারপর থেকে কিন্তু এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে ইডির পক্ষ থেকে। মূলত অর্পিতা মুখোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের পরেই বেশ কিছু সন্ধান মেলে। পরবর্তী ক্ষেত্রে এই যে অভিজাত আবাসন, সেই আবাসনেই কিন্তু এসে পৌঁছয় তদন্ত করে আধিকারিকরা এবং এখনো পর্যন্ত এই তল্লাশি অভিযান চলছে বলে এমনটাই জানতে পারা যাচ্ছে। এবং 2016 সালে মূলত যেটা জানা যাচ্ছে, সূত্র খবর, পার্থ চট্টোপাধ্যায় ঝুনঝুনওয়ালা নামে একজন ব্যক্তির নামে কিন্তু এই ফ্ল্যাটটা সেখানে পার্থ চট্টোপাধ্যায়ের মেয়ের নামে নেবে বলে জানিয়েছিল। পরবর্তী ক্ষেত্রে তার নামে কিন্তু বুকিং হয় এবং সেই ফ্ল্যাটেই মাঝে মধ্যেই অর্পিতা মুখোপাধ্যায় আসতেন বলে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এরপর থেকেই অর্পিতা মুখোপাধ্যায়কে যে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পরে কিন্তু এই যে ফ্ল্যাট অভিজাত আবাসনের 503 নম্বর ফ্ল্যাটে কিন্তু হদিশ পায় ইডি আধিকারিক। তারপরেই তারা একযোগে দেখা যায় যে ইডির কেন্দ্রীয় বাহিনী নিয়ে তারা কিন্তু যেই ফ্ল্যাটের মধ্যেই তারা অভিযান চালায় এবং দীর্ঘ সময় এখনো পর্যন্ত এই অভিযান জায়গা তল্লাশি চালানো হচ্ছে। বেশ কিছু নথি কিন্তু ইতিমধ্যেই তারা উদ্ধারের চেষ্টা করছে। একদম ফ্ল্যাটে কি ঝুনঝুনওয়ালার ফ্ল্যাট আমরা এটাই জানি, না জানি না। কেউ কেউ কাউকে দেখিনি, আমরা কাউকে দেখিনি, কেউ থাকতো না, বন্ধ ফ্ল্যাট ছিল। আমি যতদিন আছি ততদিন দেখি বন্ধ। আমি 10 বছর আছি, 8-10 বছর। 10 বছর ধরে বন্ধ, বন্ধই রয়েছে। কি জানি বললো তো, তাই জানি না। 503 কোনদিন অর্পিতা এসেছিলেন? জান দেখিনি, আমি কোনোদিন কাউকে দেখিনি, কাউকে দেখিনি। পার্থ চট্টোপাধ্যায়কে লক্ষ্য করে জুতো। ইএসআই হাসপাতালে পার্থকে লক্ষ্য করে জুতো ছুড়লেন এক মহিলা। পার্থর ওপর ক্ষোভ থেকেই এই জুতো ছুড়লেন মহিলা এবং জুতো ছুড়ে খালি পায়ে হেঁটেই বাড়ি ফিরতে হলো শুভ্রা ঘড়ুইকে, যদিও আর এই নিয়ে তার কোনো অনুতাপ নেই। শুভ্রা ঘড়ুই বাড়ি কোথায়? বাড়ি কোথায়? আপনার নামটা একটু বলুন। শুভ্রা ঘড়ুই। হ্যাঁ, বাড়ি শুভ্রা ঘড়ুই। আপনার দুটো জুতোই তো নেই? একটা ওখানে পড়ে আছে। ছেড়ে দিন। আপনার নাম কি? দিদি আপনার নাম? শুভ্রা ঘড়ুই। কেন জুতো? কেন? আপনারা জানেন না? হ্যাঁ? জনসাধারণের কত গরিব মানুষের টাকা নিয়ে কোটি কোটি টাকা কিনে রেখে দিয়েছেন। আর বলেন কেন? ওনাকে এসি গাড়ি চালিয়ে ওনাকে গলায় জড়িয়ে টানতে টানতে নিয়ে আসবেন। এসি গাড়ি চালিয়ে খুশি হয়েছেন তো? হ্যাঁ, আরে খুশি হতে হয়, জুতোটা যদি ওনার টাকা লাগতো। শিক্ষামন্ত্রীর পক্ষে এইরকম নোংরামি কাজ করা মানে মোটেই ভালো নয়। যে শিক্ষা ভারতবর্ষের শিক্ষা মেরুদণ্ড, কার কাছে শিখবো আমরা? ও ঠিক করে জুতো বাড়ি মেরেছে, আমি ওকে সমর্থন করি।
আমতলা থেকে চিকিৎসা করাতে এসেছিলেন শুভ্রা এবং তারপরে এই ঘটনা। শুভ্রা গড়ুইয়ের বাড়ি আপনারা দেখছেন, এখানেই থাকেন শুভ্রা গড়ুই। পাড়া প্রতিবেশীরা বলছেন যে তিনি যথেষ্ট ঠান্ডা মাথার মানুষ এবং এই ঘটনা নেহাতি রাগের মাথায়। না, মা তো খুবই চুপচাপ, খুবই শান্ত। আমার বাড়ি থেকে বেরোয়ও না, মানে কত পাড়া তো দূরে, বাড়িতেই থাকে, বাড়িতে হাউস। আমার মায়ের শরীরও ভালো না, মাথায় যন্ত্রণা করে। এবার এই খবর এইসব দেখে মানুষের, স্বাভাবিক মানুষেরই রাগ হওয়ার কথা। ওরকম রাগে কিছু করে ফেলেছে। আমি তো বলছি তুমি এরকম করতে গেলে কারণ তুমি এমনি কারোর সাথে চেঁচিয়ে কথা বলনি কোনোদিন, আর তুমি এইসব করতে গেছো, পরে সামনে এসে গেছে, সামনে এসে গেছে বলে করতে হবে। মেয়েকে পড়াতে হয়, বোধহয় এখনো ভর্তি করতে পারে না না না, ভর্তি হবে। তার জন্য কি আর্থিক কোনো সমস্যা হচ্ছে? একটু সমস্যা হচ্ছে, সেটা স্ত্রী জানে? হ্যাঁ জানে। ওই ভর্তি করার জন্য যে পয়সাটাকে জোগাড় করার জন্য চেষ্টা চলছে। মোটামুটি তো শুনলাম 6-7 লাখ টাকা খরচ হবে। কি পড়াবেন? ওই বিএসসি নার্সিং। দীর্ঘদিন হয়তো কোনো হচ্ছে যে আর্থিক সংকটের মধ্যে আছে, হয়তো যে আমরা খেতে পারছি না, পড়তে পারছি না, এত টাকা এত দিক হচ্ছে, তাকে এরকম সেই হয়তো সেদিকে যেতে হতো, নানা রকম সমস্যা ছিল, সেই নিয়ে চিন্তা করতো ডিপ। তৃণমূল সাংসদ শান্তনু সেন কি বলছেন এই নিয়ে শুনি। এটা একটা তদন্ত সাপেক্ষ বিষয়। আমাদের দল, আমাদের সরকার বারংবার করে বলেছে তদন্ত সম্পূর্ণ হোক। আমাদের সরকার সরকারিভাবে সিদ্ধান্ত নিয়ে তাকে আপাতত অব্যাহতি দিয়েছেন। আমাদের দল থেকে তাকে আপাতত সাসপেন্ড করা হয়েছে এবং এটা বলা হয়েছে তদন্তে তিনি যদি নির্দোষ প্রমাণিত হন তাহলে আবার পুনর্বিবেচনা করা হবে। কিন্তু পাশাপাশি মাথায় রাখতে হবে এখন কিন্তু পার্থ চট্টোপাধ্যায় তিনি ইডির হেফাজতে রয়েছেন, সুতরাং তাকে সুরক্ষিত রাখার দায়িত্বটা কিন্তু ইডির দায়িত্বের মধ্যেই পড়ে, এটা কিন্তু মাথায় রাখা দরকার। ইডির নজরে অর্পিতার ডায়েরির হাতের লেখা। অর্পিতার ডায়েরিতে আছে টাকার লেনদেনের হিসেব। কাদের টাকা? অর্পিতার ডায়েরিতে নাম নম্বর মিলেছে। এই নিয়ে ঠিক কি তথ্য আছে? আমাদের প্রতিনিধি অর্পিতা হাজরা রয়েছেন আমার সঙ্গে। অর্পিতা, দেখো, যেটা জানা যাচ্ছে যে অর্পিতা মুখোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করে ইতিমধ্যে বেশ কিছু বিষয় কিন্তু জানা গেলেও মূল যে টাকা সেই বিষয়ে জানা যায়নি। অর্পিতা এবং পার্থ চট্টোপাধ্যায় থেকে মোট 3টি ডায়েরি উদ্ধার করেছে ইডির আধিকারিকরা, যেখানে উল্লেখ রয়েছে যে অর্পিতার ফ্ল্যাটেই এই টাকা লেনদেনের যে বিষয়টি সেটা উল্লেখ রয়েছে। টাকা লেনদেনের যে হিসাব, সেই হিসাবে পুঙ্খানুপুঙ্খ এই ডায়েরিতে রয়েছে। এমনকি সেখানে এই টাকা শুধুমাত্র অর্পিতার ফ্ল্যাটে আসতোই না, সেখান থেকে টাকা যেত, অর্থাৎ সেটা কার কাছে যেত, কি উদ্দেশ্যে পাঠানো হতো, ফ্ল্যাটের টাকা বাহকদের নাম এবং নম্বর মিলেছে ডায়েরি থেকে। সেই বিষয়গুলোই এবার খতিয়ে দেখছে ইডি তদন্তকারী আধিকারিকরা। কারণ যেহেতু পার্থ চট্টোপাধ্যায় তিনি দাবি করছেন এটা তার টাকা নয়, অর্পিতা মুখোপাধ্যায়, তাহলে এই কোটি কোটি টাকা কিভাবে আসতো, কোথাকার এই টাকা, কাদের কাছে পৌঁছে যেত এই ফ্ল্যাট থেকে এই টাকা, এই সমস্ত কিছু খতিয়ে দেখছে। এবং সেক্ষেত্রে এই নাম এবং নম্বর যাদের মিলেছে ডায়েরিতে, সেই সূত্র ধরেই এবার ইডির তদন্তকারী আধিকারিকরা তারা এগোতে চাইছেন। কারণ ডায়েরিতে যাদের নম্বর রয়েছে তারা এই টাকা লেনদেনের হিসাব এবং কাদের কাছে পৌঁছে দিতেন সেই সমস্ত বিষয় যাচাই করছে ইডির তদন্তকারী আধিকারিকরা। এমনকি ডায়েরিতে যাদের হাতের লেখা রয়েছে সেই কার কার হাতের লেখা সেই বিষয়ে হ্যান্ডরাইটিং এক্সপার্টদের ওপিনিয়ন নেবে ইডির তদন্তকারী আধিকারিকরা। অনেক ধন্যবাদ অর্পিতা। আর এই নিয়ে ফের বিস্ফোরক অর্পিতা, তার দাবি যে এই সব টাকা তার নয়, তার অনুপস্থিতিতে অজান্তেই ফ্ল্যাটে টাকা রেখে যাওয়া হয়েছে। এবং আমার অজান্তে আমার ঘরে টাকা ঢোকানো এই টাকা আমার নয়, আমার অনুপস্থিতিতে এবং আমার অজান্তে আমার ঘরে টাকা ঢোকানো এই টাকা আমার নয়, আমার অনুপস্থিতিতে এবং আমার অজান্তে আমার ঘরে টাকা ঢোকানো এই টাকা আমার নয়। সান্নিক রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। সান্নিক, এর আগে পার্থ চট্টোপাধ্যায় বলছেন যে টাকা তার নয়, অর্পিতা বলছেন টাকা তার নয়, তাহলে টাকা কার সেই প্রশ্নই তো এখন জোরদার। একেবারে, এবং ইডি আধিকারিকদের কিন্তু এখন সব থেকে বড় চ্যালেঞ্জ যে টাকার উৎস ঠিক কোন জায়গা থেকে টাকাটা এসছে সেইটাকে মূলত খুঁজে বের করা।
আমরা জানি জবে থেকে ইডি হেফাজতে নিয়েছে এই দুজনকে, তারপর থেকে কিন্তু যতবার এই মেডিকেল টেস্টের জন্য তাদের নিয়ে যাওয়া হয়েছে এক একবার এক এক রকম কথা বলেছেন। এক একবার পার্থ চট্টোপাধ্যায় তিনি বিস্ফোরক যখন হয়েছেন তিনিও দাবি করেছেন ওই টাকা তার নয়। আজকে অর্পিতা মুখোপাধ্যায় যার ফ্ল্যাটে টাকা পাওয়া গেছিল তিনিও বলছেন সেই টাকা তার নয়, তার অজান্তে তার অনুপস্থিতিতে সেই টাকা ঢোকানো হয়েছে। যদিও তার মালিকানায় থাকা ফ্ল্যাটে কিভাবে তার অনুপস্থিতিতে তার অজান্তে সেই টাকা ঢোকানো হলো সেই বিষয়ে কিন্তু কোনো স্পষ্ট করে তিনি কিছু বলতে পারেননি। তবে একটা বিষয় কিন্তু এক্ষেত্রে প্রশ্ন উঠছে, তার কথা তিনি যতই সংবাদ মাধ্যমের সামনে এসে এই উত্তর দিয়ে যান না কেন সেই কথা আদৌ কতটা বিশ্বাসযোগ্য, বা ইডি আধিকারিকরা এখন তার বক্তব্যকে কিভাবে কাজে লাগিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে এই তদন্তে তার মুখ খুলতে পারে সেই বিষয়টার দিকেই কিন্তু এখন প্রত্যেকে তাকিয়ে রয়েছেন। কেননা আগামীকাল তাদের দুজনেরই কোর্ট প্রোডাকশন রয়েছে, সেখানে ইডির আধিকারিকরা তারা চেষ্টা করবেন যে এই তদন্তে পার্থ চট্টোপাধ্যায়ের ভূমিকার কথা কোর্ট জানিয়ে এই তদন্তে তাদের সুবিধা মতো কিছু একটা স্টেটমেন্ট নেওয়ানো কোর্টের তরফ থেকে। আপাতত তারা কিন্তু সেই চেষ্টা করবেন। তবে সেক্ষেত্রে অর্পিতা মুখোপাধ্যায়ের এই বয়ান কিন্তু যথেষ্ট সিগনিফিকেন্ট হতে চলেছে তা বলাই যায়। অনেক ধন্যবাদ সনিক। আমার নয়, আমার অনুপস্থিতিতে এবং আমার অজান্তে আমার ঘরে টাকা ঢোকানো আমার ঘরে টাকা ঢোকানো হয়েছে। আমার ঘরে টাকা ঢোকানো হয়েছে। আমার ঘরে টাকা ঢোকানো হয়েছে। অন্যান্য খবর চোখ রাখি। এবার স্কুলে স্কুলে জয় হিন্দ বাহিনী, নেতাজির ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে এই নয়া উদ্যোগ। ঠিক কি ধরনের উদ্যোগ, কি এই জয় হিন্দ বাহিনী, গোটাটাই জানাবে সোমরাজ রয়েছেন আমাদের সঙ্গে। সোমরাজ, দেখো, রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবর্ষ পূর্তি উপলক্ষে স্কুলে স্কুলে এবার জয় হিন্দ বাহিনী গঠন করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয় হিন্দ বাহিনী গঠন করার কথা আগেই জানিয়েছিলেন এবং সেই মোতাবেক রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের তরফে নির্দেশিকা জারি হলো। মূলত নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের নিয়ে এই বাহিনী গড়ে তোলা হবে। প্রত্যেকটি স্কুলে বাধ্যতামূলকভাবে এই জয় হিন্দ বাহিনী গড়ে তোলা হবে। এই জয় হিন্দ বাহিনীর কাজ কি হবে সেই বিষয়ে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্পের প্রচার সহ পণ প্রথা আটকানো, শিশু শ্রম আটকানো, বাল্য বিবাহ রোধ করা সহ একাধিক পদক্ষেপে কাজ করবে এই জয় হিন্দ বাহিনী। শুধু তাই নয়, কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশকেও বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করবে এই জয় হিন্দ বাহিনী এবং তার জন্য এই জয় হিন্দ বাহিনীর সদস্যদের কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের তরফে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে, এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যের তরফে। ইতিমধ্যেই এই নির্দেশিকা জারি হবার পর জয় হিন্দ বাহিনীর প্রতিষ্ঠা দিবস হিসেবে 15ই আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবসের দিনকেই উল্লেখ করা হয়েছে। যেটা সিদ্ধান্ত হয়েছে চলতি আর্থিক বর্ষের জন্য ব্যারাকপুর, কলকাতা, জঙ্গলমহল এবং উত্তরবঙ্গ এই 4 ব্যাটালিয়ন তৈরি করে প্রাথমিকভাবে জয় হিন্দ বাহিনী শুরু করা হবে এবং 13 জন সচিবের নেতৃত্বে মুখ্য সচিবকে চেয়ারপারসন করে একটি রাজ্য স্তরের কমিটিও তৈরি করা হয়েছে এই জয় হিন্দ বাহিনীকে কার্যকরী করার জন্য। অনেক ধন্যবাদ সোমরাজ।